সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। কিছু বলার আছে প্রথমে, একটু বলি দেন ক্লাস স্টার্ট করছে। যে আই হোপ আগের দিন যে সিজিএল এর কাট অফ রিলিজ হলো, ঠিক আছে, ইউআরদের যথেষ্ট হাই ছিল, সেটা সবাই দেখেছো তো, ঠিক আছে। এবার মেন মুদ্রাটা কি দেখার, দেখেছো, দেখে আবার নিজের কাজ নিজে শুরু করে দিয়েছো, সেটা নয়। কিন্তু তোমার ওইখান থেকে দেখে শিখতে হবে যে কি ভুলগুলো তুমি করছো, কেন তোমার এখানে হয়নি। ঠিক আছে, যারা 2-1 নাম্বারের জন্য থেকে গেছে, মানে তাদের জন্য আই এম ফিল ভেরি সরি, বাট কিছু করার নেই। দেখো, আরো আরো আই থিঙ্ক 5 মাস মতন হাতে আছে। 5 মাস পরে নেক্সট প্রিলি, ভালো করে খাটো, পরের বার একবার মেন্স সমেত বেরিয়ে যাবে, ঠিক আছে। তাতে কষ্ট করার কিছু নেই, যদিও খারাপ লাগে, একটা জায়গা থাকে খারাপ লাগে, আর এত খাটাখাটনি পরে মেন্সের জন্য প্রিপারেশন, রাত দিন না ঘুমিয়ে, খারাপ লাগবে সত্যি, এটা খারাপ লাগা ঠিক। দেন যেটা বলা, যে ওই শিক্ষাটা কিন্তু আমাদের নেওয়া প্রয়োজন, যে এত কাট অফ কিভাবে যেতে পারে। কোনোভাবে সবাই বলছে স্ক্যাম হয়েছে, স্ক্যাম হয়েছে, ফালতু কথা। যারা ওইখানে ওই দেখাচ্ছে সেম টাইপের মার্কস পেয়েছে, মানে সেম ইয়ে থেকে, ইনস্টিটিউশন থেকে, না ইনস্টিটিউশন বলা উচিত না, সেম জায়গা থেকে পাস করেছে, ওই ক্যান্ডিডেট গুলোকে ভালো করে ইন্ট্রোস্পেক্ট করে দেখবে তোমরা। ওগুলো হলো পিডাব্লিউডি, মানে ডিসেবিলিটি সবার ক্যান্ডিডেট ওরা, ঠিক আছে। ওদেরকে নিয়ে আমাদের এরকম ভাবে ভাবা কোনো উচিতই না, এখনো পোস্ট গ্রুপ আমরা পাইনি যেটাকে আমরা স্ক্যাম বলতে পারি, ঠিক আছে। ফলে আমাদের বোঝা উচিত যে কাট অফটা এমনি এমনি হাই যায়নি, কাট অফটা হাই গিয়েছে, সবাই পড়ছে তাই। কিভাবে পড়ছে? সবাই প্রিসাইজ ওয়েতে পড়ছে। সবাই কিন্তু এই গাদা গাদা পড়ে যাচ্ছে সেরকম না, এই চোখ বন্ধ করে পড়ছে, নাক বন্ধ না, সেরকম না। সবাই চোখ নাক খুলে প্রিসাইজ ওয়েতে পড়ছে, ঠিক আছে। এবং তুমিও যদি সেটা ফলো না করো, তুমিও বেশি দিনের মেহমান না এই কম্পিটিটিভ ফিল্ডে, ঠিক আছে। কয়েকদিন থাকবে, দেন দেখবে আর হচ্ছে না, ছেড়ে চলে যাবে। জিকেটাকে যথেষ্ট প্রিসাইজ ওয়েতে মনে রেখে পড়া যায় ততটা ভালো আমার মতে। কারণ আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছি, বড় আকারেও পড়েছি, ছোট আকারেও এখন পড়ছি বা পড়াচ্ছি, ঠিক আছে। কোনটা বেটার আমি বেশ ভালো বুঝি, সেই জন্য এরকম ভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করা। যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ওই শেষে এই মোদ্দা কথা ওটাই, যে ভাই তোমাকে পড়তে হবে। তুমি যদি ফাঁকি মারো কোনো লাভ হবে না, ঠিক আছে। তুমি নিজের সাথে নিজে ফাঁকি মারছো, কোনো লাভ হয় না, আলটিমেটলি নিট ফল 0 হবে, ঠিক আছে। চলো ক্লাস শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, হোয়েন ওয়াজ আকবর বিকেম দ্য এম্পেরার? আকবর কত সালে বা কবে সম্রাট হন? ঠিক আছে, আমরা জানি আকবর আমাদের কোন ডাইনেস্টি রুলার, মুঘল ডাইনেস্টি। চলো মুঘল ডাইনেস্টি সম্পর্কে আগে দেখি, যে মুঘল ডাইনেস্টির ফাউন্ডার কে, কবে, কোথায়, কিভাবে, কি হেনা তেনা যত ডিটেলস হতে পারে, যত না সব দেখতে গেলে এই একটা ক্লাস যথেষ্ট না, অল্প করে আমরা দেখে নিই মুঘল ডাইনেস্টি ডিটেলসটা, ঠিক আছে। চলো, মুঘল ডাইনেস্টির প্রতিষ্ঠা কি আমাদের বাবর কত সালে প্রতিষ্ঠা করে? 1526। এবং ওর যে টেনিওরটা ছিল, টেনিওরটা হলো 1526 থেকে 1530, ঠিক আছে। এবার কিভাবে প্রতিষ্ঠা হলো, কেন করলো, সবগুলো আস্তে আস্তে দেখি। যে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের পুরো নাম কি আমাদের? জাহির উদ্দিন মোহাম্মদ বাবর, ঠিক আছে। এবং ওকে এই ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে আসার জন্য অনুরোধ, না কি বলো ওটাকে, যাই হোক, আসার জন্য বলেছিল কি আমাদের, কে বলেছিল? দৌলত খান লোধি। কে বলেছিল? দৌলত খান লোধি বাবরকে ইনভাইট করেছিল ইন্ডিয়াতে আসার জন্য, এবং ইন্ডিয়াতে এসে ব্যাটেল ফাইট করার জন্য। কার এগেনস্টে আমাদের? বলছি কার এগেনস্টে, 1526 সালে যেটা হয় আমাদের, ঠিক আছে। এবং আমাদের যেই বাবর, বাবর বা আমাদের মুঘলদের, মুঘলদের বলা হতো উজবেক, ঠিক আছে, মনে রাখতে হবে। উজবেক, উজবেক বলা হতো। এবং এই বাবরের সম্পর্কে আমাদের এই 4টে যুদ্ধ সম্পর্কে জেনে রাখতে হয়। যে বাবর যেই 4 বছর এখানে রুল করেছিল, 26 থেকে 30, ওখানে 4টি খুব প্রমিনেন্ট যুদ্ধ করে। এই 4টি যুদ্ধ আমাদের জেনে রাখা খুব প্রয়োজন, কারণ এগুলি ম্যাক্সিমাম টাইম আমাদের এক্সামে জিজ্ঞেস করা হয়। So, প্রথমটা, যেটা কেবল বললাম, যে কি কার সাথে যুদ্ধ করার জন্য লেগেছিল, সেটা বলি। 1526, 1526 সালে আমাদের যুদ্ধ হয়, কোন কিসের যুদ্ধ? পানিপথের প্রথম যুদ্ধ। কার মধ্যে? আমাদের ইব্রাহিম লোধি আর বাবরের মধ্যে। কার মধ্যে হয়? ইব্রাহিম লোধি আর বাবরের মধ্যে। এবার বাবরকে ইনভাইট করেছিল কে, সেটা কেবল বললাম, যে দৌলত খান লোধি ইনভাইট করেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাবরকে, ঠিক আছে। তাহলে প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526, ইব্রাহিম লোধি আর বাবরের মধ্যে, ঠিক আছে। এটা আমাদের ব্যাটেল অফ পানিপথ নামে পরিচিত, 1526। এরপরে হয় 27। 27 কার সাথে হয়? রানা সঙ্গ, মেওয়ার অফ, রানা সঙ্গ অফ মেবার, মানে মেবারের যে রাজা ছিল সিসোদিয়া কিং, রানা সঙ্গ, তার সাথে বাবরের যুদ্ধ হয়, ঠিক আছে। এই যুদ্ধটা আমাদের কি নামে পরিচিত? পানিপথ খানুয়া। এই সেকেন্ড ব্যাটেলটা আমাদের সাথে যেটা হয়, সেটা আমাদের খানুয়ার ব্যাটেল নামে পরিচিত। তারপরে হয় 28, 28 হয় চান্দেরি। কি হয়? চান্দেরির যুদ্ধ। কার কার মধ্যে আমাদের?
মেদিনী রায় আর আমাদের এই বাবরের মধ্যে। ঠিক আছে, ব্যাটেল কার মধ্যে হয়? চান্দেরির মেদিনী রায় আর বাবরের মধ্যে। 28। এবার আসি আমাদের 29-এ। 29-এ কাদের কাদের মধ্যে ব্যাটেল? 29-এর ব্যাটেলটার নাম কি আগে? প্রথমে ছিল পানিপথ, খানুয়া, চান্দেরি। এবার 29-এরটা হলো আমাদের ঘরঘরা। ঠিক আছে, ঘরঘরা বা ঘাগড়া। ঠিক আছে, ব্যাটেল অফ ঘাগড়া। এটা কাদের কাদের মধ্যে আমাদের হয়েছিল? একদিকে ছিল আমাদের বাবর, অন্যদিকে ছিল আমাদের আফগানস। কি ছিল? আফগানদের মধ্যে হয়। কত সালে? 29 সালে। এই চারটে ব্যাটেল খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। একটা হবে পানিপথ, খানুয়া, চান্দেরি, ঘাগড়া। ঠিক আছে, বা ঘরঘরা, যেভাবে তোমরা মনে রাখতে পারো। চলো, তা তো বাবর সম্পর্কে বললাম। এবার আমরা আকবরে ফিরে আসি, আমাদের যে প্রশ্নটা যেটা চেয়েছে সেটা। চলো, আকবর। এবার বাবরের ছেলের নাম কি হলো আমাদের? হুমায়ুন। হুমায়ুনেরও সব থেকে প্রিয় ছেলে ছিল আমাদের আকবর। কে? হুমায়ুনের ছেলে ছিল আমাদের আকবর। মনে থাকবে। এবার আকবরের টেনিয়রটা দেখে নাও আগে, প্রথমে সবাই এখানে 1556 থেকে 1605। দেন ডিটেলস আসছে আস্তে আস্তে। সন অফ হুমায়ুন। এই আকবর কে ছিল আমাদের? হুমায়ুনের বড় ছেলে। এবং থাক, হুমায়ুন সম্পর্কে পরের দিন নেক্সট ক্লাসে যখন প্রশ্ন পাবো তখন হুমায়ুন সম্পর্কে আমরা আসবো। আজকে বাবর সম্পর্কে, এই আকবর সম্পর্কে বলেন যে আকবর কত বছর বয়সে আমাদের থ্রোনে বসে বা আমাদের সাম্রাজ্য এর কিং হয়? ঠিক আছে, 13 বছর বয়সে। কত বছর বয়সে? 13 বছর বয়সে। কোথায় আমাদের? কালানপুর, পাঞ্জাব। মনে রাখতে হবে, কালানাউর পাঞ্জাবে। দেন টাইটেল, বাবরের যে টাইটেল বলতে পারো বা পুরো নাম বলতে পারো। বাবর বলছি কেন, সরি, আকবরের পুরো নাম বা টাইটেল কি? আমাদের জালালউদ্দিন মোহাম্মদ আকবর। বোঝা গেছে, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এবং সবাই আমরা জানি যে 1556 সালে আমাদের কি হয়? ব্যাটেল অফ সেকেন্ড পানিপথ। 1556 সালে আমাদের সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধটার মাধ্যমেই আকবর নিজের যেই সাম্রাজ্য বা যেই নিজের টেনিওরটা সূচনা করে। ঠিক আছে, এবার ওই ব্যাটেলটাতে তখন তো আমাদের আকবরের বয়স 13 বছর জাস্ট। আমি দেখলাম কেবল 13 বছর বয়সে ও ফোনে বসে, জাস্ট 13 বছর বয়স। ও, আরো একটা জিনিস বলার, উম এই যে 13 বছর, এখানে আমাদের এসএসসি বাবরের এই আকবরের বয়সকে ধরে 13 যখন ও ফোনে বসেছিল। আবার আমাদের যে ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষা, ওরা 14 বছর ধরে। ঠিক আছে, তোমার ক্যালকুলেট করলেও এখান থেকে 14 বছরই বেরোবে যে কত বছর বয়সে জন্মেছিল, দেন থ্রোনে বসে। কিন্তু এসএসসি ধরে 13 বছর, আমাদের স্টেটের পরীক্ষাগুলো ম্যাক্সিমাম গুলো ধরে 14 বছর। একটু দেখে নেবে তোমরা, দুটোই বললাম যার জন্য। এবার আমাদের তখন তো আকবর ছোট অনেক, 13 বছর বয়স। এবং আকবরকে তখন সাহায্য করেছিল কি থ্রোনে বসার জন্য, বা আকবরের সেনাপতি কি ছিল তখন? আকবরের সেনাপতি ছিল আমাদের বাইরাম খাঁ। কে ছিল? বাইরাম খাঁ। ঠিক আছে, এবার আমাদের এখানে বলাই আছে সেকেন্ড পানিপথের ব্যাটেল 1526 5ই নভেম্বর বিটুইন হিমু আর বাইরাম খান। কার কার মধ্যে হয়? হিমুর মধ্যে হয় আর বাইরাম খানের মধ্যে হয়। ঠিক আছে, বাইরাম খান লিড করছিল সেনাটাকে। এবং সেই সেনার প্রধান কে ছিল আমাদের? আমাদের আকবর, নাম সর্বস্ব শাসক তখন। বা তখন পড়েছি কয়েক জায়গাতে বা শুনেওছি যে তখন নাকি ওই 13 বছর বয়সেই নাকি আকবর বেশ প্রমিনেন্ট রুলার হয়ে উঠছে আস্তে আস্তে। মানে যুদ্ধবিদ্যা, ঘোড়া, অশ্বচালক প্রভৃতি বিদ্যা নাকি সে খুব মাহির ছিল। ঠিক আছে, চল নেক্সট পয়েন্ট। আকবর ট্রাই টু উইন ওভার রাজপুত ওভার। যাই হোক, তোমরা এটা পড়ে নাও, আমি ডিটেলসটা আবার সোজা হয়ে বলে দিই যে আকবর আকবর প্রতিটি ধর্মের প্রতি ভালো মনোভাব পোষণ করতো। যেমন আমাদের ঔরঙ্গজেব শুধু মুসলিম 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 করে লাফাতো, সেরকম আকবর ছিল না। আকবরের কোর্টে মুসলিমরাও ছিল, রাজপুতরাও ছিল, হিন্দুরাও ছিল, প্রভৃতি রুলাররা ছিল। মানে ও সবার প্রতি একটা উদার মনোভাব রাখতো। ঠিক আছে, সেটাই এখানে বলা হয়েছে যে রাজপুতদেরও একটা বড় পজিশন দিয়েছিল নিজের কিংডম। ঠিক আছে, এবং ম্যারিড হারিকে বাই, হারাকা বাই বা হারিকে বাই, যেভাবে তোমরা মনে রাখতো, ম্যারিড হারিকে বাই। এবং হারিকে বাই কে ছিল? আমাদের ডটার অফ ভিরমাল। ভিরমাল ছিল আমাদের আজমেরের একজন শাসক বা আমাদের রাজপুত রুলার, এটুকু মনে রাখতে পারো। এনার মেয়েকে 1562-তে আমাদের আকবর বিয়ে করে। দেন আসলে আমাদের মোস্ট অফ রাজপুতই, একই সেম জিনিস এখানে বলা আছে যে বেশিরভাগ রাজপুত কিংসই আমাদের আকবরের সাথে ছিল সেই সময়। একজন বাদে, একজনটা কি আমাদের? রানা প্রতাপ সিং, বা যাকে আমরা মহারানা প্রতাপ নামে চিনি, মহারানা প্রতাপ সিং। ব্যাটেল অফ হালদিঘাটি, সবাই রিকল করো, 1576। কত সালে? 1576, ব্যাটেল অফ হালদিঘাটি। ঠিক আছে, সব রাজপুত রুলাররা আকবরের সাথে, কিন্তু এই যেই মহাশয় রানা প্রতাপ সিং, ইনি ঝোঁকেনি ওনার সামনে। ঠিক আছে, যে আমি তোমার সাথে থাকবো না, আমি নিজের সার্বভৌম শাসক। যাই হোক, এবং তার ছেলে অমর সিং। বোঝা গেছে তাহলে
কোশ্চেনে আসি এবার আমরা। ওয়াজ আকবর বিকেম দ্য এম্পেরার। কত সালে আকবর তাহলে এম্পেরার হয়? আমরা পেয়ে গেছি 56 কি হয় আমাদের দ্বিতীয় পানিপথের ব্যাটেল, দেন ও এম্পেরার হয়। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। ফার্স্ট হাই কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ স্ট্যাবলিশ ইন। কোথায় আমাদের প্রথম হাইকোর্ট তৈরি হয়েছে? সোজা প্রশ্ন একটা, আগে উত্তরটা বললি তারপরে ডিটেলস আসছি। এটা হয়েছিল আমাদের কলকাতাতে। প্রথম হাইকোর্ট আমাদের কোথায় তৈরি হয়? কলকাতায়। এবার প্রশ্ন আসতেই পারে যে কত সালে তৈরি হয় আমাদের? 1862 সালে। কত সাল? 1862। এবং দেন আরো প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে প্রথম প্রথম জাজ কে ছিল? প্রথম এই কলকাতা হাইকোর্টের জাজ কে ছিল আমাদের? তিনি ছিলেন আমাদের ফার্স্ট চিফ জাস্টিস আমাদের স্যার বার্নেস পিকক। প্রথম কে ছিল আমাদের? বার্নেস পিকক। এবং আমাদের যদি বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান জাজ, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ হাইকোর্ট? কলকাতা হাইকোর্ট প্রথম, ঠিক আছে? তাহলে আমাদের বলা হবে স্যার শম্ভুনাথ। স্যার শম্ভুনাথ বা জাস্টিস শম্ভুনাথ, ঠিক আছে? এটা গেল আমাদের কলকাতা হাইকোর্টের ডিটেলস। ও আরো একটা জিনিস, যে আমাদের কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনে কোন কোন দুটো জায়গা পড়ে? একটা আমাদের কলকাতা পড়ে, দ্বিতীয় হলো আমাদের আন্দামান নিকোবরের জুরিসডিকশন আমাদের কলকাতা হাইকোর্টে কন্ডাক্ট করানো হয়, ঠিক আছে? মনে রাখবে। দেন তোমরা কমেন্ট করতে পারো যখন বর্তমান আমাদের কটি হাইকোর্ট আছে। কমেন্ট করো তো একটু, কারো জানা থাকলে কমেন্ট করো, তাহলে যেন আমি পরের ক্লাসে বলে দেবো। আর্টিকেল 14। আর্টিকেল 14-এ কি আছে? আমাদের হাইকোর্ট সম্পর্কে বলা আছে। কি আছে? হাইকোর্ট। আমাদের যে ভারতীয় সংবিধান তার পার্ট 6, কত নম্বর পার্টে আছে আমাদের এই হাইকোর্ট সম্পর্কে বলা? পার্ট 6-এ। কত থেকে কত? পার্ট 6-এর 5 নম্বর, আই থিঙ্ক পার্ট 6, হ্যাঁ, পার্ট 6-এর চ্যাপ্টার 5-এ বলা আছে আমাদের হাইকোর্ট সম্পর্কে। এবং এই হাইকোর্টের আর্টিকেল কত থেকে কত অবধি? এই 214 থেকে 231 অবধি মনে রাখতে হবে, ঠিক আছে? চলো এবার হাইকোর্টের আমরা প্রথম কয়েকটা আর্টিকেল দেখে নিই। আবার যখন হাইকোর্ট রিলেটেড কোশ্চেন পাবো দেন আমরা পরের প্রশ্নগুলো আলোচনা করবো, বা আস্তে আস্তে নেক্সট যে আর্টিকেল গুলো হয় সেগুলোর দিকে মুভ করবো, ঠিক আছে? চলো 214 নম্বর আর্টিকেল। 214 নম্বর আর্টিকেলে কি বলা আছে আমাদের? হাইকোর্ট সম্পর্কে বলা আছে যে হাইকোর্ট থাকবে আমাদের। দেন আমাদের আর্টিকেল 15, 215-তে কি বলা আছে? হাইকোর্ট টু বি কোর্ট অফ রেকর্ড। দ্যাট মিনস টু বি কোর্ট অফ রেকর্ডস মানে বোঝাচ্ছে আমাদের যে ধরো কোনো একটা জাজমেন্ট দেওয়া হলো হাইকোর্টে, এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও হয়। সুপ্রিম কোর্টে 129 নম্বর আর্টিকেল আছে। ধরো এবারে হাইকোর্টে বলি, হাইকোর্টে ধরো কোনো শুনানি বা কোনো জাজমেন্ট দেওয়া হলো এবং সেই জাজমেন্টটা পরের অন্য কোনো কেসে গিয়েও কাজে লাগতে পারে। 215 নম্বর আর্টিকেল কি বলা আছে? 215 নম্বর আর্টিকেল হাইকোর্টস টু বি কোর্ট অফ রেকর্ড, ঠিক আছে? এটা আমাদের 129 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টেরও সেম জিনিসই বলা আছে, সুপ্রিম কোর্ট টু বি আ কোর্ট অফ রেকর্ড, ঠিক আছে? মানে কি? মানে হলো সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে যে জাজমেন্ট গুলো দেওয়া হয় না, সেই জাজমেন্ট গুলোকে আমাদের রেকর্ড করে বা কোনো ভার্সনে সেগুলোকে রাখা হয়, যাতে পরের অন্য কোনো জাজমেন্ট বা শুনানিতে এই রায়গুলো আমরা বা এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করতে পারি, সেই কারণে। দেন আসে আমাদের 216 নম্বর আর্টিকেল, 14, 15, 16 কনস্টিটিউশন অফ হাইকোর্ট। মানে কি? আমাদের হাইকোর্টের গঠন সম্পর্কে বলা আছে, যে কি করে আমাদের হাইকোর্টের গঠন হবে। কি বলা আছে? একজন চিফ জাস্টিস থাকবে এবং বাকি অন্য জাজরা থাকবে। সেই জাজদের আমরা, কে নিয়োগ করবে জাজদের? আমাদের পার্লামেন্ট, ঠিক আছে? পার্লামেন্ট ডিসাইড করবে কতজন জাজ থাকবে, ঠিক আছে? লাস্ট আমাদের 217 নম্বর আর্টিকেল কি বলা আছে? যে যে প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে এই কলেজিয়ামের মাধ্যমে আমাদের এই জাজদের অ্যাড করা হবে। প্রেসিডেন্টের সাথে পরামর্শ নিয়ে কলেজিয়ামের মাধ্যমে জাজদের অ্যাপয়েন্ট করা হবে। এবার রেজিগনেশন, যদি এই জাজরা রেজিগনেশন দিতে চায়, কার কাছে দেবে? না রেজিগনেশন আমাদের প্রেসিডেন্টের কাছেই দেবে। দেন আসে রিমুভাল অ্যাজ জাজ অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজদের যেভাবে রিমুভ করা হয় না, এদেরকেও সেম ভাবে আমাদের রিমুভ করা হয়। কিভাবে? প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, এই দুটো গ্রাউন্ডে এদেরকে আমাদের ডিসকোয়ালিফাই বলা উচিত না, এদেরকে রিমুভ করা হয়। বোঝা গেছে? মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি মানে ওই জিনিসটা যোগ্য নয় এই পদটার বা ওই জায়গাটার। আর মিসবিহেভিয়ার মানে তো জানো তোমরা, খারাপ ব্যবহার বা অন্যভাবে ওই জিনিসটাকে দেখা হয়। দেন আসে আমাদের কোয়ালিফিকেশন মানে কি? ওদের যে কি প্রয়োজন একজন হাইকোর্টের আমাদের জাজ হতে গেলে, ঠিক আছে? 10 years অ্যাডভোকেট অফ হাইকোর্ট, মানে সে এই হাইকোর্টেরই, তুমি সেম হাইকোর্ট থাকো বা অন্য হাইকোর্টের, তোমার 10 বছর অ্যাডভোকেট থাকতে হবে হাইকোর্টে। দেন হ্যাজ
হেল্ড জুডিশিয়াল অফিস অ্যাটলিস্ট 10 ইয়ার্স। মানে এছাড়া তুমি যদি অ্যাডভোকেট না থেকে থাকো, তোমার যে কোনো জুডিশিয়াল অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড থাকতে হবে বা কাজ করে থাকতে হবে অ্যাটলিস্ট 10 ইয়ার্স। বোঝা গেছে? চলো এটাকে মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে যাই। কলকাতা বলেছি আমাদের কত সালে তৈরি, আমাদের কত সালে তৈরি কেবল বলেছি আমি, ঠিক আছে? নিচে কমেন্ট করো তোমরা। জিজ্ঞেস করা জিনিস আবার জিজ্ঞেস করছো বা বলা জিনিস নিচে কমেন্ট করে কমেন্ট করে জানো যে কত সালে তৈরি আমাদের এই কলকাতা হাইকোর্ট। দেন নেক্সট কোশ্চেন 3 নম্বর, অ্যাবিলিটি অফ মেটালস টু বি ড্রন ইনটু থিন ওয়ার্স ইজ কল্ড, মানে ধাতুর পাতলা তারের মতন আকারে মানে ধাতুকে যে পিটিয়ে পিটিয়ে পাতলা তারের মতো তৈরি করা যায় না, সেটাকে কি বলা হয়? এই ক্ষমতাটাকে কি বলা হয় আমাদের? এখানে দুটোই নমনীয়তা চলে এসছে। মেলিয়াবিলিটি আর ডাক্টিলিটি দুটো একটু আলাদা, ইংলিশ টার্মটা আলাদা, বাংলাতে সেমই হয়, তুমি ইংলিশ টার্ম থেকে এটা বোঝাচ্ছে। এই দুটোর মধ্যে উত্তর হবে, ঠিক আছে? মেলিয়াবিলিটি সম্পর্কে বলি। মেলিয়াবিলিটি দ্যাট মিনস কোনো ধাতুকে যখন না পিটিয়ে পিটিয়ে একদম থিন থিন দ্যাট মিনস পাতলা পাতলা শিটে পরিণত করা যায়, শিট পাতলা শিটে পরিণত করা যায়, সেটাকে বলে আমাদের মেলিয়াবিলিটি। দেন আসে আমাদের ডাক্টিলিটি। ডাক্টিলিটি মানে কোনো ধাতুকে যখন টেনে বা পিটিয়ে লম্বা তার বা লম্বা সরু একটা তারে কনভার্ট করা যায়, সেটাকে বলা হয় আমাদের ডাক্টিলিটি, মানে ধাতুর সেই গুণটিকে। তাহলে বোঝা গেছে অ্যাবিলিটি অফ মেটালস ড্রন ইনটু থিন ওয়্যারস ইজ কল্ড কি হবে আমাদের? ডাক্টিলিটি হবে। বাংলা দুটোই সেম দিয়েছে, যারা এটা বাংলা দিয়েছিল এই পরীক্ষাটা তাদের কি যাই হোক, মিলিয়েবিলিটি দ্যাট মিনস আমাদের একদম থিন থিন শিটে পরিণত করা যাবে। ডাক্টিলিটি দ্যাট মিনস লম্বা তারে কনভার্ট করা যাবে। এবার আমি একটু প্রশ্ন করি তোমাদের, যে মোস্ট মেলেবল অ্যান্ড ডাকটাইল মেটাল ইজ, মানে আমাদের পৃথিবীতে সব থেকে মিলেবল এবং ডাকটাইল মেটাল কোনটা? এটা হবে আমাদের গোল্ড। মনে রাখতে হবে গোল্ডের সংকেত কি আমাদের? AU, ঠিক আছে? চলো এবার এখানে ডিটেলসে চলে আসি যে ব্রাস। ব্রাস মানে কি আমাদের? ব্রাস মানে আমাদের পিতল, ঠিক আছে? ব্রাস মানে পিতল। এবার আমাদের কম্পোজিশন গুলো জিজ্ঞেস করা হয় যে কোন ধাতুর কি কম্পোজিশন, যে কোন একটা ধাতু বা কোন অ্যালয়টি কোন কোন অন্যান্য ধাতুগুলোর সংকরে তৈরি করা হয়েছে। যেমন ব্রাস, ব্রাস মানে পিতল। বা সিউ মানে কপার, জেডেন মানে জিঙ্ক। তোমরা এরকম ভাবে মনে রাখলে যে ব্রাস মানে তো পিতল, পিতল থেকে মনে রাখবে পিতাজি, পিতাজি। তা থেকে হলো তামা, আর জেড থেকে হলো পিতা বর্গের জন্য হলো জিঙ্ক, ঠিক আছে? পিতাজি মানে কি? কপার আর জিঙ্ক। পি থেকে পিতল, তা থেকে তামা, আর জেড থেকে এই জি থেকে জিঙ্ক। দেন আসে আমরা ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের মধ্যে সেই কপার তো থাকবেই, কপারের তারপরে এই জিঙ্কের জায়গায় জাস্ট আমরা এসএন মানে আমাদের টিন, ঠিক আছে? এসএন মানে কি আমাদের টিন। এই টিনটাকে মিক্স করে দিলাম না, সেটা ব্রোঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ব্লাস না হয়ে ব্রোঞ্জ হয়ে যাবে। এবার আসছে আমাদের জার্মান সিলভার। জার্মান সিলভার তোমাদের এই জিনিসগুলোর জন্য সমস্যা হয়, চাপ নেওয়ার দরকার নেই, কারণ তোমাদের পরীক্ষাতে এটা এই ল্যাঙ্গুয়েজটাই জিজ্ঞেস করা হবে। জার্মান সিলভার, বেল মেটাল, গান মেটাল, এই ল্যাঙ্গুয়েজটাই তোমাদের জিজ্ঞেস করা হবে। জার্মান সিলভারের আমাদের কি কি দিয়ে তৈরি? কপার, জিঙ্ক আর নিকেল। কি কি দিয়ে? জিঙ্ক আর নিকেল দিয়ে। কি করে মনে রাখবো আমরা? কুজনি, কুজনি। জার্মান সিলভার কুজনি, জার্মান সিলভার কুজনি। 4-5 বার রিপিট করো তো আরামসে মনে থাকে। কুজনি। কু থেকে হলো সিউ থেকে হলো কপার, জেড থেকে জিঙ্ক, আর এনআই থেকে হলো আমাদের নিকেল, কুজনি। দেন আসে আমাদের বেল মেটাল। বেল মেটাল থেকে আমরা মনে রাখবো কুসান, বেল মেটাল কুসান, বেল মেটাল কুসান। এরকম ভাবে কয়েকবার রিপিট করো, পরীক্ষা অপশন থাকবে, আরামসে মনে পড়ে যাবে। বেল মেটাল কুসান। সিউ থেকে হলো কপার, এসএন থেকে হলো আমাদের টিন। এবার আসে আমাদের গান মেটাল। গান মেটালকে মনে রাখতে হবে ফার্স্টে কু, তারপর দেন আসে আমাদের জেডেন, তারপরে আসে আমাদের এসএন। কু জনসন, গান মেটাল কু জনসন, গান মেটাল কু জনসন। কপার, জিঙ্ক আর এসএল মানে আমাদের টিন। ওই বেল মেটালের সাথে যদি আমরা জিঙ্ক মিশিয়ে দিই দেন হয়ে যাবে আমাদের গান মেটাল। এবার আসে আমাদের কপার কয়েন্স, মানে ওই রূপোর যে কয়েনগুলো হতো না অ্যানশিয়েন্ট টাইমে, এখন তো হয় না, এখন কেউ বানায় না। ওই অ্যানশিয়েন্ট টাইমের ওইগুলো কি দিয়ে তৈরি করা হতো? যেহেতু কপার দিয়ে তৈরি করা হচ্ছে, কপার তো থাকবে আমাদের মধ্যে। সিউ থেকে কপার, জেড এন থেকে হলো আমাদের জিঙ্ক, আর এস এন মানে আমাদের টিন, ঠিক আছে? দেন আসে আমাদের ইলেকট্রন। খুব ইম্পর্টেন্ট ইলেকট্রনটা জিজ্ঞেস করা হয় যে মধ্যে এর পার্সেন্টেজটা কত থাকে। 95% থাকে আমাদের এমজি, আর জেডএম থাকে আমাদের 5%। এবার এমজি মানে কি? এমজি আর এমএন অনেকের গোলায়। এমএন মানে হলো ম্যাঙ্গানিজ, ওই লাস্টে এন আছে, এন থেকে নিজ, এরকম মনে রাখতে হবে। এমএন মানে ম্যাঙ্গানিজ, আর এমজি মানে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? দেন আসছে আমাদের ম্যাগনেলিয়াম। ম্যাগনেলিয়াম, তাহলে কি বুঝতে পারছি আমরা? এই পরেই বুঝতে পারছি ম্যাগনেলিয়াম মানে অ্যালুমিনিয়াম থাকবে, লিয়াম থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থাকবে, আর সাথে আমাদের এমজি আসবে। এমজি মানে
ম্যাগনেসিয়াম। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি বলছি না যে কোনটা বেশি কোনটা কম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো করে দেখে রাখো। দেন আসলে আমাদের ডুরালুমিন, এটা আমাদের অসম্ভব ইম্পর্টেন্ট। ডুরালুমিন আমাদের প্লেনের যেই আহ দেখো না, প্লেনের যে ডানা সেগুলো তৈরি করতে আমাদের এই ডুরালুমিন ইউজ করা হয়। কি করে মনে রাখবো এটাকে? ম্যাগ ম্যান অ্যালকু, এম জি ম্যাগ, এম এন ম্যান, ম্যাগ ম্যান। মানে লোকে তো গাদা গাদা ট্রিক বানায় এগুলো, ঠিক আছে? এরকম ট্রিকের কোনো দরকারই নেই, এখান থেকে আমাদের মনে থেকে যাবে। এম জি, এম থেকে হলো, এম জি থেকে হলো ম্যাগ ম্যান অ্যালকু, ম্যাগ ম্যান অ্যালকু ডুরালুমিন, এভাবে মনে রাখবেন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম আর কপার। আই থিঙ্ক ক্লিয়ার জায়গাটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন মুভ করি। হোয়াট ওয়াজ দ্য কোড নেম ফর পোখরান নিউক্লিয়ার টেস্ট? খুব ইম্পর্টেন্ট, খুব ছোট জিনিস। ও নাইস, এই জিনিসটা যে এই টেস্ট, এই তোমাদের সামনে প্রশ্নগুলো প্রেজেন্ট করছে, প্রেজেন্ট করার আগে এই টেস্টটা আমি বাড়িতে একবার দিয়েছিলাম, ঠিক আছে? দেন আমি যে এখানে টেস্ট 2 চেয়েছে সেটা আমি দেখিনি। ঠিক আছে, আমি এটা মেরে বেরিয়ে গেছি আমাদের স্মাইলিং বুদ্ধা, মেরে বেরিয়ে গেছি স্মাইলিং বুদ্ধা, কিন্তু এটা আমাদের স্মাইলিং বুদ্ধা হবে না। বোঝা গেছে কেন হবে না বলি? আমাদের যেই ফার্স্ট ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট হয় পোখরানে ইন্দিরা গান্ধীর সময়, কত সালে? 1974 সালে। এটা হয়েছিল আমাদের, মানে সেটার যে কোড নেম, সেটার কোড নেম ছিল আমাদের স্মাইলিং বুদ্ধা। আর এখানে দিয়েছে দেখো কি, আমাদের নিউক্লিয়ার টেস্ট 2। এখানে যে টেস্ট 2 রয়েছে সেটা আমি ধ্যান দিইনি, ঠিক আছে? তাহলে আমার এটা ভুল হতো। এখানে 1 নাম্বার আসবে হয়েছিলাম, 1.5 নাম্বার চলে গেল। ঠিক আছে, টেস্ট 2। এবার এখানে আমাদের টেস্ট 2 সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, এটা হবে আমাদের অপারেশন শক্তি। হ্যাঁ, অপারেশন রিসার্চ অপশনও দিয়েছে ভাই, ভয়ঙ্কর। অপারেশন শক্তি কত সালে হয়? এটা আমাদের 1998 সালে হয়। কত সাল? 1998। এবং তখন আমাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট কোথায় হয়েছিল? এখানে দিয়েছি আই থিঙ্ক, হ্যাঁ, স্মাইলিং বুদ্ধা। কত সালে হয়? 1974। ঠিক আছে, তখন আমাদের দেন প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন মুভ করি। ওহো, আর একটা জিনিস তো বলাই হলো যে পোখরান, এই যেই আহ, কি বলে এগুলোকে, নিউক্লিয়ার যেই টেস্ট গুলো এগুলোকে কন্ডাক্ট করা হয়, এগুলো কোথায় কন্ডাক্ট করা হয়? আমাদের পোখরান। ঠিক আছে, রাজস্থানের পোখরান, মনে রাখতে হবে। দেন 5 নম্বর কোশ্চেন, ইন হুইচ ফর্ম ইজ ডাটা স্টোরড ইন কম্পিউটার? কম্পিউটারের ডাটা কোন ফর্মে স্টোর করা হয়? মানে কম্পিউটার কিন্তু আমাদের বোঝে না 50, 60, 70, এই জিনিসটা কিন্তু আমাদের কম্পিউটার এরকম ভাবে প্রোগ্রাম করা হয় না, বা এবিসিডি এরকম হয় না। কম্পিউটারের যে এই শুধু যেই জিনিসটা বোঝে সেটা হলো আমাদের বাইনারি। কোন ফর্মটা বোঝে? আমাদের বাইনারি ফর্ম। কম্পিউটার কি বোঝে? অনলি বাইনারি ফর্ম। এই বাইনারি ফর্মে আমাদের 0 আর 1, 0 থাকে 1 থাকে, এটাকেই কনভার্ট করে আমাদের কম্পিউটার নিজের মতন করে জিনিসগুলোকে তৈরি করে ইনস্ট্রাকশন পেয়ে। এবার কি করে তৈরি করে? যদি কোনদিন বাইরে, হ্যাঁ, এই কি বলে, এনটিপিসি, এনটিপিসি তো মকায় মাঝে মাঝে দিই, ওগুলোর মকে আমাদের প্রশ্ন দেয় যে বাইনারি থেকে কি করে আমরা নর্মাল সংখ্যায় কনভার্ট করবো, বা কোনো নর্মাল সংখ্যাকে, ধরো 2004, 2004কে আমরা বাইনারিতে কিভাবে কনভার্ট করবো, ওই প্রশ্নগুলো আসুক, দেন আমি এটাতে মুভ করবো, নাহলে খুব বড় হয়ে যাবে ক্লাসটা। আরো কয়েকটা ডিটেলস দেখি নিই কম্পিউটার রিলেটেড, যেগুলো আমাদের এনটিপিসি তে খুব পরিমাণে জিজ্ঞেস করা হয়। যে আগের দিন বলেছিলাম আমাদের ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? কমেন্ট করো ওটা নিচে, আগের দিনের ক্লাসে কিন্তু এটা বলা ছিল। দেন আজকে বলি, ইন্ডিয়ান ফার্স্ট সুপার কম্পিউটার বা ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার নাম কি আমাদের? কি হবে? এটা হলো আমাদের পরম 8000। অপশনে কিন্তু তোমাদের থাকবে পরম 8000, 7000, 8500। ঠিক আছে, এরকম থাকবে, তোমাদের মনে রাখতে হবে পরম 8000। প্রথম নাম কি আমাদের ইন্ডিয়ান সুপার কম্পিউটার? পরম 8000। এবার আসছে আমাদের ডিজিটাল কম্পিউটার। ফার্স্ট ডিজিটাল কম্পিউটার নাম কি আমাদের? এনিয়াক, ENIAC, এনিয়াক, প্রথম ডিজিটাল কম্পিউটার এনিয়াক। এবার আসছে আমাদের যে মাউস, মাউস কি আবিষ্কার করেছে বলুন তোমরা? কমেন্ট করবে না, বলে দেবো। এটা হলো আমাদের ডগলাস। এই ডগলাসটুকু মনে রাখো, এই যে টাইটেলটা না, টাইটেলটা একটু খুব বিচ্ছিরি, আমার মনে থাকে না বেশি একটা। ঠিক আছে, তোমরা একটু মনে রাখো যে মাউস আবিষ্কার করেছিল আমাদের ডগলাস। ঠিক আছে, যেটা সে আমাদের বাইনারি লজিক। নাইস, ভালো প্রশ্ন। যে এই বাইনারি, বাইনারি সম্পর্কে বললাম, এই বাইনারি জিনিসটা আমাদের কি আবিষ্কার করে বলতো? এই বাইনারি কোডের সিস্টেমটা আবিষ্কার করে আমাদের ক্যালিউড শানন। মনে থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, রিভিশন হয়ে যাচ্ছে একবার আই থিঙ্ক, আশা করি। এবার এইচটিএমএল, এইচটিএমএল ফুল ফর্ম নিচে কমেন্ট করো তোমরা, যে এইচটিএমএল ফুল ফর্ম কি? হাইপার টেক থাকবে, কয়েকটুকু কমেন্ট করো তোমরা নিচে। যে এইচটিএমএল ফুল ফর্ম কি আমাদের? এটা কত সালে আমাদের তৈরি হয় এইচটিএমএল? কে তৈরি করে সেটা? এটা করে আমাদের টিম লি। কে করে? টিম লি। কত সালে? 1990 সালে। ঠিক আছে, এর দিন এটাও তোমাদের আই থিঙ্ক আমি বলেছিলাম যে ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার কাকে বলা হয়? ভাটকার, ভাটকার, ভাটকার মনে রাখো, কিছুটা মনে থাকলে মনে রাখো ভাটকার।
বিজয় পান্ডুরাং ঘট্টর। ঠিক আছে, আই থিঙ্ক রিভিশন হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্য ওয়ার্ড ইকুয়েস্টিয়ান ইজ রিলেটেড টু, মানে ইকুয়েস্টিয়ান যেই ওয়ার্ডটা, এটা আমাদের কোন স্পোর্টস বা কোন খেলার সাথে আমাদের রিলেটেড? ঠিক আছে, আমাদের উত্তর হবে হর্স রাইডিং। এটা যদি কেউ নাও জানতে তাও করতে পারবে। কিভাবে দেখো তো, যে ছোটবেলায় যখন আমরা মাধ্যমিকে ছিলাম, যদি ছোটবেলায় না, যখন আমরা মাধ্যমিক ছিলাম তখন আমাদের পড়তে হয়েছিল যে ইকুয়াস, দেন আমাদের হিপ্পাস, হিপ্পাস অনেক টাইপের এরকম পড়তে হয়েছিল না, এই যে ঘোড়ার জেনারেশন সম্পর্কে। সেইখান থেকে যদি আমরা ইকুয়াসটুকুও মনে রাখতাম, আমাদের কাজটা হয়ে যেত। ইকুয়াস দ্যাট মিনস আমাদের ঘোড়া। ঠিক আছে, ইকুয়াস কি হলো ইকুয়েস্ট্রিয়ান, আমাদের হর্স রাইডিং এর সাথে এই শব্দটি জড়িত। চলো আরো কয়েকটা আমরা এখান থেকে দেখে নিই, নোট করেছিলাম আই থিঙ্ক এখানে। হ্যাঁ, যে ফুটবলের সাথে আমাদের কোন কোন শব্দগুলো জড়িত, যেমন স্টপার হবে, স্ট্রাইকার হবে, কিক হবে, ফ্রি কিক, রেড কার্ড, হোয়াইট কার্ড, তারপরে রেফারি, এগুলো সব আমাদের অফসাইড, এগুলো সব আমাদের কির সাথে জড়িত? ফুটবলের সাথে। দেন আছে আমাদের বক্সিং, বক্সিং এর সাথে কি কি হবে আমাদের? হুক হবে, পাঞ্চ হবে, দেন আমাদের নকআউট হবে। ঠিক আছে, এগুলো আমাদের বক্সিং এর সাথে রিলেটেড এই টার্মগুলো। আরো অনেক আছে, ঠিক আছে, সব কিন্তু আমি নিইনি, সব নিলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের পড়তে পড়তে তাও শেষ করে উঠতে পারবে না। কম পড়তে হবে, এফেক্টিভ পড়তে হবে। আবার যখন এই প্রশ্ন থাকবে এই স্পোর্টস রিলেটেড, তখন আবার এই জিনিসগুলো বা নতুন কিছু নিয়ে আসবো, তখন আবার রিভিশন হবে। এখন এই কটা মুখস্থ করো আমি। দেন আসে আমাদের গল্ফ, গল্ফের সাথে কোন ওয়ার্ডগুলো রিলেটেড? বেডেল। দেন আমাদের আসে ইগল, অ্যালবাট্রস, অ্যালবাট্রস তো অসম্ভব ইম্পর্টেন্ট, যে অ্যালবাট্রস আমাদের কোন ওয়ার্ডের, কোন খেলার সাথে যুক্ত? এটা হবে আমাদের গল্ফ। ঠিক আছে, দেন আসে আমাদের টেনিস, টেনিস হলো আমাদের ডাবল ফল্ট, তারপরে ব্যাকওয়ার্ড ড্রাইভ, ঠিক আছে, ব্যাক হ্যান্ড ড্রাইভ, ডাবল ফল্ট, এগুলো আমাদের টেনিস। আসে আমাদের ক্রিকেট, ক্রিকেটের সব থেকে ইম্পর্টেন্ট হলো চায়নাম্যান, খুব পরীক্ষায় জিজ্ঞেস করা, খুব খুব জিজ্ঞেস করা। চায়নাম্যান, ক্যারাম বল, বাউন্সার, ঠিক আছে, দেন আসে আমাদের রেফারি, উইকেট কিপার, স্টাম্পস, এই ওয়ার্ডগুলো আমাদের জড়িত হলো ক্রিকেটের সাথে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস ইন দ্য পিরিয়ডিক টেবিল হু ক্যান অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস, মানে পর্যায় সারণীতে, এই যে আমাদের পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, এই পর্যায় সারণীতে পারমাণবিক ভারের ক্রমবর্ধমান ক্রমে, মানে পারমাণবিক মাস, মাস মানে ভার, সরি ভার না ভর, ঠিক আছে, মাস মানে ভর, এই ভর যে ক্রমবর্ধমান যেই বাড়ছে, এটা আমাদের প্রথম এই জিনিসটা কে ডিফাইন করেছিল আমাদের? ঠিক আছে, এটা হবে আমাদের জিওমেট্রি মেন্ডেলিভ। কয়েকটা আমরা এই ডিটেলস গুলো দেখে নিই পিরিয়ডিক টেবিল সম্পর্কিত। আগে এইচ এর দিকে তাকাও, এইচ মানে আমাদের হাইড্রোজেন, কিন্তু এইচ এর দিকে তাকাও, প্রত্যেকটা জিনিস বলে নিই। যে ফার্স্টে ধরো এই পাশটাতে যেটা লেখা আছে সেটা হলো আমাদের অ্যাটমিক নাম্বার, মানে কোন এলিমেন্টটা কত নম্বরে বিলং করে সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। মানে নিচে থাকে আমাদের নাম, হাইড্রোজেন, আর পাশে এই যে মাঝখানে যেটা দেখছো সেটা হলো সিম্বল, যেমন এমএন, এমএন মানে একটু আগে বললাম যে ম্যাঙ্গানিজ, এমএন দেখো মাঝখানে, এমএন এর অ্যাটমিক নাম্বার কত আমাদের? 25। ঠিক আছে, বোঝা গেছে। অ্যাটমিক নাম্বার উপরে থাকে, অ্যাটমিক নাম্বার। চলো এই পিরিয়ডিক টেবিলের সম্পর্কে, জিনিসটা সম্পর্কে একটু বলি। যে পিরিয়ডিক টেবিল জিনিসটা কি? পিরিয়ডিক টেবিল জিনিস হলো একটা আমাদের রিপ্রেজেন্ট করার একটা পদ্ধতি, যে আমাদের পৃথিবীতে কত ধরনের মৌল আছে, মৌল দ্যাট মিনস এলিমেন্ট, পৃথিবীতে কত এলিমেন্ট আছে সেটাকে রিপ্রেজেন্ট করার একটা পদ্ধতি হলো বা একটা ছক হলো আমাদের পিরিয়ডিক টেবিল। বোঝা গেছে? দেন আমাদের পিরিয়ডিক টেবিলে কতগুলো এলিমেন্ট আছে এখন বর্তমানে? প্রথমে কিন্তু সব আমরা তো আবিষ্কার করতে পারিনি প্রথমে, দেন এক এক করে আবিষ্কার করছি আর এই জায়গাটাতে আমরা অ্যাড করছি। এখন বর্তমানে আছে আমাদের 118টি এলিমেন্ট। কটি? 118টি এলিমেন্ট। এবার এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে মৌল, মানে পৃথিবীর প্রতিটা জিনিস কিছু না কিছু মৌল দিয়ে তৈরি হবেই। সেরকম কতগুলি মৌল এখন বর্তমানে আমাদের জানা আছে? 118টি। ঠিক আছে, যেমন আমাদের মানুষের শরীরে নাইট্রোজেন নাইট্রোজেন থাকে, দেন থাকে আমাদের অক্সিজেন থাকে, কার্বন থাকে, এই প্রভৃতি দিয়ে মানুষের শরীর তৈরি। এটাও তাহলে কি আমাদের, এটাও এগুলো আমাদের এলিমেন্ট। ঠিক আছে, চল এবার এখানে দেখো, এখানে ফার্স্টে রেড কালারের যেগুলো, এই রেড কালার এগুলো হলো আমাদের অ্যালকালি মেটালস। এগুলোকে কি বলা হয়? আমাদের অ্যালকালি মেটালস। নামগুলো মনে রাখো, এরকম ভাবে ধরে আমাদের জিজ্ঞেস করে যে কোনটা আমাদের অ্যালকালি মেটালস, কোনটা আমাদের অ্যালকালি আর্থ মেটাল, ঠিক আছে, কোনটা আমাদের হ্যালোজেন মৌল বা কোনটা আমাদের নোবেল গ্যাস, এরকম ভাবে জিজ্ঞেস করা হয়। চলো মনে রাখার একবার ঠিক বলে দিচ্ছি। যদি জিজ্ঞেস করা হয়, অপশন থাকবে নিচের, এরকম প্রশ্ন থাকবে যে নিচের কোনটি অ্যালকালি আর্থ মেটাল, তখন এরকম ভাবে জিনিসটা রিলেট করাচ্ছি, তোমরা মনে রাখো যে
হেলিনা কে আরবি কবরে সে ফারার, এরকম ভাবে মনে রাখবে। হেলিনা কবরে সে ফারার, তাহলে আমাদের অ্যালকালি মেটালস এর পুরো যেই সিরিজটা আমাদের মনে থেকে গেল যে হেলিনা কবরে সে ফারার। মনে থাকবে এইচ থেকে আমাদের হিলিয়াম, এলআই থেকে হলো লিথিয়াম, এন এ থেকে হলো সোডিয়াম। খুব ইম্পর্টেন্ট, এন এর সিম্বল অনেক জায়গায় জিজ্ঞেস করা হয়। এন এ মানে হলো সোডিয়াম, কে মানে পটাশিয়াম, আরবি মানে রুবিডিয়াম, সিএস মানে সিজিয়াম, দেন আসছে আমাদের এফা। এটা দরকার নেই, ট্রান্সলেশন আমরা কিরকম টাইপের একটা দিচ্ছি না, দরকার নেই। তাহলে আমাদের আলকালি মেটালস কি হলো? হেলিনা কাব্রেসে ফারার। যেটা আসলে আমাদের আলকালি আর্থ মেটাল। এর পরের যে সিরিজটাই, এটা হলো আমাদের আলকালি আর্থ মেটাল। কি করে মনে রাখবো? বেটা মাঙ্গে কার স্কুটার বা প্রাজি। বি থেকে হলো আমাদের বেরিলিয়াম। ঠিকটা বলি একবার, বেটা মাঙ্গে কার স্কুটার বা প্রাজি। বেরিলিয়াম। এমজি থেকে হলো ম্যাগনেসিয়াম। সিএ থেকে ক্যালসিয়াম। এসআর থেকে স্ট্রন্টিয়াম। ডিএ থেকে বেরিলিয়াম। দেন আসলে আর থেকে রুবেরিয়াম। মনে থাকবে এই পার্ট থেকে খুব জিজ্ঞেস করা হয়। এরপর আমরা ফট করে এই পাশেরটা চলে আসি। এই পাশ থেকে 18 নম্বর। 18 নম্বর এটাই কি বলা হয় যে তিরিশটা, এটাকে বলা হয় আমাদের, দেখো এখানে দেও আছে, নোবেল গ্যাস। 18 নম্বর সিরিজটাই কি বলা হয় আমাদের? নোবেল গ্যাস। এবার মনে রাখি চলো যে হেমা, এইসি থেকে হেমা, নেহা और करीना, जेडी থেকে जीती रहना ओजी। ঠিক আছে, হেমা, নেহা और करीना, जीती रहना ओजी। ঠিক আছে, মনে থাকবে এটি। তাহলে এইসি থেকে কি হলো আমাদের? আহ হিলিয়াম। এমনি থেকে হলো আমাদের নিয়ন। এগুলো প্রত্যেকটা গ্যাস, ঠিক আছে, নোবেল গ্যাস আমাদের। নিয়ন গ্যাস। দেন আসে আমাদের আর্গন, ক্রিপ্টন, যে এক্সি থেকে জেনন, আর এন থেকে রেডন, আর ওজি থেকে অর্জনসন, এরকম টাইপের একটা নাচ। ঠিক আছে, হেমান হেয়া অর কারিনা, জিতি রাখে না ওজি। ঠিক আছে, এটাও মনে রাখা আমাদের প্রয়োজন। 17 নম্বর যে পিরিয়ডটা, যে 17 নম্বর আমাদের পিরিয়ডে কি সম্পর্কে বলা আছে, মানে কি সম্পর্কে না জিজ্ঞেস করা হয় 17 নম্বর পিরিয়ডে কোন কোন এলিমেন্ট গুলো আছে, নিজে অপশন থাকে কিছু, সেটা থেকে আমাদের ঠিক করতে হয়। ফাক্কাল। এর থেকে কি মনে রাখবো? ফাক্কাল ব্রাহ্মণ। বিয়ার থেকে ফাক্কাল। এর থেকে হলো ফাক্কাল ব্রাহ্মণ আই অ্যাট এস। ফাক্কাল ব্রাহ্মণ আই অ্যাট এস। 17 নম্বরটা মনে না রাখলেও চলবে তোমাদের, বাদ বাকি তিনটা তখন জলের মতন মনে রাখা দরকার। ঠিক আছে, ফাক্কাল ব্রাহ্মণ আই অ্যাট এস। ঠিক আছে, এর থেকে ফ্লোরিয়াম, টানা ক্লোরিন, সব কটা জিনিস দেখে নাও। এবার এবার আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে আমাদের জিজ্ঞেস করা হয় যে কোন এলিমেন্টটির অ্যাটমিক নাম্বার কত, বা কত নম্বরে সেই এলিমেন্ট গুলো রয়েছে এই পিরিয়ডিক টেবিলে। সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখা প্রয়োজন, মনে রাখতে হয়। তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট গুলো আগে বলি। যেমন 106 আছে আমাদের সি বর্জিয়াম। 106 কি আছে আমাদের? সি বর্জিয়াম। 4 কি আছে আমাদের? রাদারফোর্ডিয়াম। খুব ইম্পর্টেন্ট এই দুটো ভুললে কিন্তু চলবে না, চাপ হয়ে যাবে। 104 রাদারফোর্ডিয়াম, 106 আমাদের সি বর্জিয়াম। ঠিক আছে, দেন এবার এবার আমাদের 1 থেকে 30 অব্দি যেই নাম্বারগুলো আছে না, অ্যাটমিক নাম্বার 1 থেকে 30, এই প্রত্যেকটা এলিমেন্ট আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা কি করে মনে রাখতে পারো? যে এগুলো বারবার রিডিং করে মনে রাখতে পারো, বা এর ট্রিকও আছে। ট্রিকে যেও না আমার মতো, ট্রিকে গেলে জীবন শেষ হয়ে যাবে, তা মনে রাখতে পারবে। আমি এই জিনিসটাকে স্পিডে বলছি, যেহেতু আমার মুখস্থ আছে, আমি স্পিডে বলছি। এই জিনিসটাকে শোনো এবং সিকোয়েন্স ওয়াইজ মনে রাখার চেষ্টা করো তুমি। যে ফার্স্টে শুরু করো যে হাইড্রোজেন, এই একটা হলো হাইড্রোজেন। ঠিক আছে, এখান থেকে শুরু করছি। এটা এরকম ভাবে যায়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম ভাবে যায়। ঠিক আছে, হরিজন্টাল ওয়াইজ। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এই দশক দিয়ে আসো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ফ্লুরিন, নিয়ন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। দশক দিয়ে আগে আসলে দেন আমার পরের 10টায় যাবো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্গান, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। বা পরের 10টাও তোমরা মনে রাখতে পারো, বা যেভাবে একদম পরে 30 অব্দি চলে গেলাম সেভাবেও তোমরা মনে রাখতে পারো। তাহলে এরকম 10 10 করে পেয়ার আমরা মনে রাখবো। যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্গান, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। মানে এই সিকোয়েন্সটা তোমাদের এরকম ভাবে মনে রাখতে হবে, স্পিডে বলে, কারণ আস্তে আস্তে বলতে গেলে না মাথা থেকে এটা ডিজলভ হয়ে যাবে। তোমার স্পিডে বলে এই সিস্টেমটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ কিভাবে প্রশ্ন আসবে, এরকম ভাবে জিজ্ঞেস করে দেবে যে তোমাদের কোবাল্ট কোবাল্ট কত নম্বর, কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত। কি করতে হবে তোমার? তোমার জীবন শেষ হয়ে যাবে, তখন হাত গুনবে, হাতে গুনে যদি 30 অব্দি মুখস্থ থাকে, তখন হাত গুনে বলে দেবে আমাদের কোবাল্ট আছে আমাদের 27 নম্বর। ঠিক আছে, এবার অক্সিজেনটাও দেখে রাখো, অক্সিজেন হলো আমাদের 8 নম্বর। আশা করি যেভাবে মুখস্থ করতে বললাম, মুখস্থ করলে এগুলো আর এই পরে আর বারবার চাপে পড়তে হবে না। দেন 8 নম্বর কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া লর্ড মহাবীর ন্যাশনাল পার্ক সিচুয়েটেড? এই লর্ড মহাবীর ন্যাশনাল পার্ক আমাদের কোথায় সিচুয়েটেড ইন্ডিয়া? ঠিক আছে, চলো
এটা উত্তর হবে আমাদের গোয়া। এটাকে মোলেম ন্যাশনাল পার্কও বলা হয়, লর্ড মহাবীর এই ন্যাশনাল পার্কটাকে মোলেম। এখানে কোশ্চেনটা একটু ভালো করে ওরা দিতে পারতো, লর্ড মহাবীর ন্যাশনাল পার্ক বা মোলেম ন্যাশনাল পার্ক। কারণ মহাবীর ন্যাশনাল পার্ক আরো একটা আছে, কনফিউশন হয়ে যাবে সময়। মোলেম দেওয়াটা উচিত ছিল পাশে। ঠিক আছে, চলো এখানে দেখো আমি ছবিটা লাগিয়ে দিয়েছি আমাদের ন্যাশনাল পার্কগুলো ইন্ডিয়ার। সব যদি কারোর মনে না থাকে চাপ নেই, রিপিট করতে করতে মনে থেকে যাবে। আমার যেই মেন ফান্ডা রিপিট করবো এতবার মুখস্থ হয়ে যাবে। চলো কোন পাঁচটা করে আজকে, আজকে নর্থ ইস্টটা করি আমরা, ঠিক আছে? নর্থ ইস্টের এই ইন্ডিয়ার হাফ, নর্থ ইস্টের সাইডটা করি। না, নর্থ ইস্টটা পরের 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 যদি অন্য ক্লাস থাকে, অন্য ক্লাসে আবার যখন প্রশ্ন থাকবে পার্ট নিয়ে, তখন নর্থ ইস্টে আমরা যাবো। আজকে আমরা ইন্ডিয়ার ওয়েস্টের পার্টটা কমপ্লিট করি, ওয়েস্টারটা কমপ্লিট করে রাখি, দেন পরের দিন নর্থ ইস্ট। চলো, জম্মু কাশ্মীর থেকে শুরু। সিটি অফ ফরেস্ট বা সালিম আলি। সিটি অফ ফরেস্ট মনে না রাখো, কোনো দরকার নেই, তোমরা এটুকু মনে রাখো সালিম আলি। সালিম আলি ন্যাশনাল পার্ক আমাদের কোথায়? জম্মু কাশ্মীর। দাচিগাম জম্মু কাশ্মীর, ঠিক আছে। আর কাজিরাং, ভুলভাল দিয়ে দিলাম। কাজিরাং তো না, কাজিরঙ্গা তো আমাদের আসাম, ঠিক আছে। এই দুটো মনে রাখো, দাচিগ্রাম আর আমাদের সালিম আলি জম্মু কাশ্মীর। এরপর আসলে হলো হরিয়ানা। হরিয়ানার এই সুলতানপুরটা মনে রাখো, হরিয়ানা সুলতানপুর, হরিয়ানা সুলতানপুর রিপিট করে মনে থাকবে। দেন হলো রাজস্থান, রাজস্থানের আমাদের রানথাম্বোর। দেন আসে আমাদের ডেজার্ট, তারপরে কেওলাদেও ঘানা। এই তিনটে খুব ইম্পর্টেন্ট, তিনটে ভুললে চলবেই না। যে ডেজার্ট, ডেজার্ট কি করে মনে রাখবো? এখানে ডেজার্ট আছে না রাজস্থানের মধ্যে, সেখান থেকে ডেজার্ট আমাদের। দেন আসে আমাদের কেওলাদেও ঘানা আর রানথাম্বো। চলো নেক্সট, ওয়াটার হলো আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ আমাদের সব থেকে বেশি ন্যাশনাল পার্ক যদি আছে কোথায় আমাদের, সেটা হলো মধ্যপ্রদেশ। 11টা, এখন আই থিঙ্ক বেড়েছে মনে হয় 2-1টা। 11টা। তাহলে কি কি মনে রাখবো আমরা? কুনো, কুনো ভুললে চলবে না। কুনো ন্যাশনাল পার্ক কোথায় আমাদের? কুনো, পান্না, পাঞ্চ। কুনো, পান্না, পাঞ্চ, এই তিনটা তো মনে রাখোই আগে। কুনো, পান্না, পাঞ্চ। কুনো, পাঞ্চাব, কুনো, পান্না, পাঞ্চ কোথায় আমাদের? মধ্যপ্রদেশ। এরপর আছে আমাদের ফসিলস, ফসিলসটাও মনে রাখা দরকার। আর কানহা, কানহা কি করে মনে রাখবো আমাদের? মধ্য, মধ্য মানে মনের মধ্যে। আর কানহা কোথায় থাকে আমাদের সবসময়? কানহা মানে কৃষ্ণ, কৃষ্ণ সবসময় আমাদের মনের মধ্যে থাকে না? ঠিক আছে, এভাবে আমরা কানহা মনে রাখবো। তারপর আমাদের আর কিছু আছে সাতপুরা। হ্যাঁ, সাতপুরা তো এখানে আমাদের সাতপুরা রেঞ্জ আছে, দেখছো এখানে সাতপুরাও হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা সাম আপ করলে কি কি মনে রাখতে বলছি? যে ফসিলস, কানহা, তারপর আমাদের পান্না, পেঞ্চ, কুনো, আর সাতপুরা তো বললামই, আর দরকার নেই, এগুলোটা মনে রাখো। যারা আসি আমরা গুজরাটে। গুজরাট হলো ভানসদা, ভানসদা, ব্ল্যাকবাক, গির আর মেরিন। এই ভানসদা আর গির, গির তো গুজরাটের গির, সবার মনে থাকে। এই ব্ল্যাকবাকটা খুললে কিন্তু চলবে না, ভানসদা আর ব্ল্যাকবাক। খুব এই দুটো থেকে আমি খুব পেয়েছি আমাদের প্রিভিয়াস ইয়ারের WBCS এর মেন্সের পেপার ঘাটলেও তোমরা এই ভানসদা থেকে প্রশ্ন পাবে, যে ভানসদা ন্যাশনাল পার্ক কোথায় আমাদের? গুজরাট। ব্ল্যাকবাক আর আমাদের গির। দেন দেন আজকে আমরা মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে কি কি আছে আমাদের? পেঞ্চ, পেঞ্চ। নাম, নাম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ভালো করে দেখো। এটা পেঞ্চ হলো, ক্লাসটা চলতে চলতে এখানে একটু ভয়েস রেকর্ড হয়নি, দেন সেই কারণে আরেকবার ভয়েস রেকর্ডটা দিতে হচ্ছে এখানে। তো আই থিঙ্ক গুজরাট অব্দি এসেছিলাম। গুজরাটে আমাদের কোনটা কোনটা মনে রাখতে হবে? গির আর ব্ল্যাকবাক। গুজরাট, ভানসদা, গির, ব্ল্যাকবাক। কোন জায়গা আমাদের? গুজরাটে অবস্থিত কি ন্যাশনাল পার্ক? ভানসদা, গির, ব্ল্যাকবাক। এই ভানসদা খুব ইম্পর্টেন্ট আমাদের। ভানসদা আমাদের বেশ কয়েকবার WBCS মেন্স অব্দিতে এসছে, ঠিক আছে। দেন আসছে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে আমাদের কি কি মনে রাখতে হবে? নাবেগাঁও পেঞ্চ, এটা কিন্তু আলাদা, উপরের পেঞ্চটা আলাদা ছিল, এটা এই পেঞ্চটা আলাদা। উপরের পেঞ্চটা ছিল আমাদের 2000 ছিলাম, এটা আমাদের আলাদা, এটা আমাদের জওহরলাল নেহেরু, ঠিক আছে। দেন আসলে আমাদের সঞ্জয় গান্ধী বা বরিভিলি। কি কি মনে রাখবো তাহলে এখান থেকে আমরা? চান্দৌলি, নাবেগাঁও আর আমাদের সঞ্জয় গান্ধী। পেজটা দেখে রাখো, যদি এই জওহরলাল নেহেরু এরকম লিখে দেয় পাশে, দেন আমাদের মহারাষ্ট্র মেরো, না হলে কিন্তু মেরো না, চাপে উড়ে যাবে। বোঝা গেল? দেন আজকে আমরা গোয়া। গোয়াতে কেবল বললাম মহাবীর বা মোলেম, লর্ড মহাবীর বা মোলেম। রাস্তা আমাদের কর্ণাটক। কর্ণাটকের মধ্যে খুব ইম্পর্টেন্ট আনসি, আনসি, বন্দিপুর। কি করে মনে রাখবো? কর্ণ, কর্ণকে বন্দি করে রেখেছে, এরকম মনে রাখো। আনসি, বান্দিপুর আর আমাদের রাজীব গান্ধী নাগারোলে, ঠিক আছে। চলো নেক্সট, আমাদের কেরালা। কেরালা হলো আমাদের আনাইমুদি, আনাইমুদি, শোলা। দেখো শোলা, 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 তিনটের মধ্যে শোলা পাচ্ছ। তার মানে এখান থেকে মনে রাখতে পারি, যখনই শোলা কোনো ন্যাশনাল পার্কে বা শোলা থাকবে, সেটা হবে আমাদের কেরালা, ঠিক আছে। এরপরে আরো দুটো সব থেকে ইম্পর্টেন্ট দুটো হলো পেরিয়ার আর সাইলেন্ট ভ্যালি। জিজ্ঞেস করা হয় পেরিয়ার আর সাইলেন্ট ভ্যালি কোথায়, আমাদের তখন মানতে হবে কেরালা, ঠিক আছে। চলো, ওয়েস্টের পার্টটা কমপ্লিট হলো ভারতের। আবার যখন এই ন্যাশনাল পার্ক রিলেটেড কোশ্চেন পাবো, তখন আমরা ইস্টের পার্টটা কমপ্লিট করবো। চলো নেক্সট কোশ্চেন। রেইনফল occurs in coastal areas of Tamil Nadu for the beginning of winter due to reason.
মানে কোন কারণে বা কি কারণে শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় শীতের শুরু? এটা হলো আমাদের নর্থ ইস্ট মনসুনের ফলে। ঠিক আছে? কোন মনসুনের ফলে? নর্থ ইস্ট মনসুনের ফলে। দেখো এখানে দেওয়া আছে যে নর্থ ইস্ট মনসুন কিভাবে অ্যারাইভ করে কোন দিকটা থেকে সেটা দেওয়া আছে। যে আগে বলি নামটা কিভাবে ডিফাইন করা হয়। দেখো নর্থ আর ইস্ট এই দুটোর মাঝখান থেকে যেই দিক থেকে বায়ুটা প্রবাহিত হয় সেই দিক থেকেই তার নামটাকে আমাদের ধরা হয়। ঠিক আছে, এটা প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে আমাদের? একটা হলো নর্থ আর এদিকে ইস্ট, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে আমাদের নর্থ ইস্ট। এই ব্রাঞ্চটা এসে আমাদের তামিলনাড়ুর এই যে করমন্ডল উপকূল আছে এখানে এসে বৃষ্টিপাত ঘটাচ্ছে শীতের শুরুতে। দেখো এখানে লেখাও আছে নর্থ ইস্ট মনসুন রেলফল ইন করমন্ডল কোস্ট। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে যে করমন্ডল কোস্টটা আছে এখানে বৃষ্টিপাত ঘটায়। আবার যখন এই মনসুন সম্পর্কিত কোনো কোশ্চেন থাকবে তখন আরো ডিটেলস জিনিসটাকে নিয়ে আসবো এবং পুরোপুরি পোস্টমর্টম করবো। ঠিক আছে, চলো। ন্যাশনাল স্পোর্ট অফ পাকিস্তান প্রশ্ন দিয়েছে, পাকিস্তানের ন্যাশনাল স্পোর্টের নাম কি? কি হবে? ফিল্ড হকি। ঠিক আছে, এবার আমি একটা প্রশ্ন করি যে বলো তো আমাদের ভারতের ন্যাশনাল স্পোর্টের নাম কি? ঠিক আছে, প্রশ্ন করার পিছনে কারণ আছে। প্রশ্নটার উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানিও, দেন আমি কমেন্ট সেকশনে এক্সপ্লেন করে দেবো যে ভারতের ন্যাশনাল স্পোর্টের নাম কি। ঠিক আছে, ভেবে চিন্তা করো কমেন্টটা। তো দেখি নেক্সট কোশ্চেন। আর কোশ্চেনে আজকের মতো থ্যাংক ইউ সবাইকে। যদি ক্লাস ভালো লাগে যুক্ত থাকতে পারো সাবস্ক্রাইব করে। দেন যদি কোনো ইমপ্রুভমেন্ট করার কোনো ব্যাপার থাকে যে কোথায় কি করলে পরে একটু বেটার হবে ক্লাসগুলো, সেটা জানাতে পারো। চলো, থ্যাংক ইউ, টাটা, পরের ক্লাসে দেখা হচ্ছে।